স্যার একটু জানতে চাইবো যে আমরা তো দেশীয় মানুষ আছি আমরা যারা দেশকে ঘুরে দেখি তার বাইরেও রয়েছে আন্তর্জাতিক পর্যটক। তো আন্তর্জাতিক পর্যটকদের দৃষ্টিতে বাংলাদেশের পর্যটন শিল্প বা পর্যটন জীবন কেমন? আপনি কি মনে করেন যে তাদের কাছে আমরা কতটা চাকচিক্যপূর্ণ, কতটা অনুষঙ্গপূর্ণ এবং কতটা সুন্দর আন্তর্জাতিক পর্যটকদের চোখে আমরা? আন্তর্জাতিক পর্যটকদের সুখে আমি একটু আগে যেটা বললাম, যেহেতু আমাদের পর্যটন সম্পদ রয়ে গেছে, তাই না? কিন্তু পর্যটক যে আপনার দেশে আসবে, সে আপনার দেশের প্রতি তার যদি আগ্রহ থাকে, তাই না? তার যদি আমাদের প্রতি টান থাকে, সে আসতে চাই দেশে, কিন্তু তাকে তো আসার সুযোগটা করে দিতে হবে। সেই সুযোগ করার জন্য এই যে পর্যটন সম্পদ আছে, এগুলোকে আপনি যে পণ্যে পরিণত করবেন, সেটা তো আপনি করতে পারছেন না। আমাদের তো আরো এসেট রয়ে গেছে, যেমন পৃথিবীর কোনো দেশে আমাদের মতো আমাদের যে হসপিটালিটি, যেটা আতিথেয়তা, যেটা এটা একটা বিরল। এটা পৃথিবীর খুব কম দেশে, ইভেন কি বলা যায় যে এটা এটা একটা বিশ্বে বিরল। যে পর্যটকই বিদেশ থেকে আসে তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা যে আপনার কাছে সবচেয়ে ভালো কোন দিকটা আপনি মনে করেন, সে বলবে তোমাদের অনেক কিছুই ভালো, কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে তোমাদের আতিথেয়তা। এটা বিরল। তাহলে এইগুলোকে সমন্বয় করে যে আপনি বিদেশিদের কাছে তুলে ধরবেন, সেটা তো করতে পারছেন না। না পারার কারণ ওই যে বললাম, সরকারের থেকে আন্তরিকতার অভাব, প্রশাসন থেকে প্রশাসনিক জটিলতা, আর বেসরকারি খাতে ঐক্যের এবং অভিজ্ঞতার অভাব। তাহলে স্যার এখানে কি আমরা বলতে পারি না আপনারা যারা পর্যটন শিল্পে আছেন এবং পর্যটন শিল্পকে নিয়ে কাজ করছেন, তারা এই আতিথেয়তার ব্যাপারটাকে, এই বিষয়টাকে একটা ব্র্যান্ডিং হিসেবে দাঁড় করাতে পারেন না? যে আপনারাই সরকারকে বলছেন বা আপনারা সরকারকে অনুরোধ করছেন যে এই আতিথেয়তার প্ল্যাটফর্মটা একটা মানে রাজকীয়ভাবে হোক, একটা গভর্নমেন্টের কাছ থেকে একটা উপহার হিসেবে হোক পর্যটকদের জন্য, যে পর্যটকরা আমাদের দেশে যখন আসবে তারা আমাদের সরকারের কাছ থেকেও একটা মানে সে যেখানে উঠবে মনে করেন যে সে যদি কক্সবাজার যায়, কক্সবাজারের যে হোটেলটাতে সে থাকছে, সেখানে সে সরকারের কাছ থেকে একটা আতিথেয়তা পাচ্ছে। এরকম আ ওখানকার বসবাসরত যত বাংলাদেশী আমরা জনগণ আছি, তাদেরকে একটা তাদেরকে নিয়ে একটা গ্যাদার করে সেখানে একটা আতিথেয়তার ব্যবস্থা করা হলো। আমরা মানবিকভাবে মানে জনগণকে আমরা বোঝাতে চেষ্টা করব যে বিদেশি পর্যটক যারা আসছে তারা আমাদের জন্য অতিথি। তারা আমাদের রাষ্ট্রীয় অতিথি, তারা আমাদের আপন মানুষ। তাদের জন্য একটা সুন্দর আতিথেয়তার ব্যবস্থা করা হোক। এই বিষয়টাকে কি একটা ব্র্যান্ডিং হিসেবে যাতে দাঁড়িয়ে যায়, সেই বিষয়টা কি আপনারা সরকারকে বলতে পারেন না? বা সেটা বলার মতো কি কোনো স্কোপ এখনো তৈরি হয়নি? দেখেন, আমি আপনাকে একটা কথা বলি। আমাদের পর্যটনে একটা কথা আছে, ট্যুরিজম ইজ এভরিবডিজ বিজনেস। পর্যটনটা সবার। কথাটা বুঝতে পারছেন? এটা যে সরকার একা করবে তাও না, আবার যে বেসরকারি খাত করবে তাও না, আবার যে সাধারণ আপামর মানুষ সবাই করবে তা না। এটা প্রত্যেকেরই কিন্তু এখানে ভূমিকা আছে। যে আপনি যে কথাটা বললেন, তাহলে এখানে সবচেয়ে বড় ভূমিকাটা হচ্ছে সরকারের। সরকার তো পর্যটনের গার্ডিয়ান, অভিভাবক। তাকে উদ্যোগটা কাকে নিতে হবে? সরকারকে নিতে হবে। সরকার জি। যেটা পারবে সেটা তো আপনি আমি পারব না। তাহলে ওই যে বললাম সরকারের আন্তরিকতার অভাব। বলবেন তার বড় প্রমাণ এই যে একটা নির্বাচন হচ্ছে, তাই না? আপনি আজ পর্যন্ত কোন সরকার, মানে যারা, যে দলগুলো আপনার নির্বাচনের সময় প্রতিযোগিতায় আসে, বড় দল, ছোট দল বা ব্যক্তিগতভাবে যত প্রার্থী আছে, কেউ কিন্তু আজ পর্যন্ত ট্যুরিজম নিয়ে কোনো কথা বলে না। কারো ইশতেহারও দেখবেন এটা নেই। অথচ মন্ত্রণালয়ে আছে, সম্ভাবনা আছে, সবই আছে। তাহলে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ যে সরকার যে আন্তরিক না। আমি বুঝাতে পারছি আপনাকে? হ্যাঁ। দ্বিতীয় কথা হচ্ছে কিন্তু কেন আরেক এই আরেক এই খাতটা এত অবহেলিত কেন? প্রত্যেকটা সময় প্রত্যেকটা সরকারের কাছেই এই খাতটা কেন এত অবহেলিত? এই এটা যে কি এখন কোনো যেটা কারণ আপনারা বের করতে পেরেছেন? জি, জি, অবশ্যই পারবো না কেন? আজকে মনে করেন আমার ৪৮-৪৯ বছর এখানে হয়ে গেছে। তো আমি তো এটা রন্ধ্রে, রন্ধ্রে আমি এতে ব্যবসা বলেন, নেতৃত্ব বলেন, প্রশাসনের সাথে কাজ করা বলেন, দেশে বিদেশে কাজ করা বলেন, এমন কোনো জায়গা নেই যে আমি এখানে কাজ করছি না। ইভেন আমার লেখালেখি আমি অবিরত লিখে যাচ্ছি, বলে যাচ্ছি। তাহলে আমরা কি জানি না? আমরা জানি। এটা সমস্যাটা হচ্ছে কোথায়? আপনাকে বারবার বলছি যে যত কথাই বলেন, আজকে একটা পরিবারের যিনি গৃহকর্তা থাকবেন, তিনি যদি আন্তরিক না হন, তো এই পরিবারে কিছু করতে পারবেন আপনি? বাকি সদস্যদের যদি সবাই আন্তরিক থাকে, হবে না। তাহলে আমাদের এখানে আস তো বড় ভূমিকাটা সরকারের। সরকার যে আন্তরিক না, বড় প্রমাণ যে, আবারও বলছি আপনাকে, এই যে নির্বাচনটা হবে, এই যে ইশতেহার দিচ্ছে, সবাই বলছে কর্মসংস্থান করবে। কর্মসংস্থান কোত্থেকে করবে? আপনি যদি কর্মসংস্থান করতে হয়, তাহলে আপনাকে আগে পর্যটনে হাত দিতে হবে। কেন? কারণ এটা একটা কৃষি প্রধান দেশ। আপনার এই দেশে কৃষি ছাড়া আর কিছু আছে? কিছুই নাই। আপনি গার্মেন্টস, এগুলো তো অস্থায়ী জিনিস। আপনি রেমিটেন্স অস্থায়ী জিনিস। তাহলে স্থায়ীভাবে কি নিতে পারেন? এই পর্যটনকে আপনি নিতে পারেন। কারণ পৃথিবীতে যে কর্মসংস্থান হয়,
তার শতকরা 10 ভাগ শুধু পর্যটন থেকেই হয়। আবার মহিলাদের কথা বলছেন, মহিলারা এখানে সবচেয়ে বেশি অংশগ্রহণ তাদের। আপনার মহিলা এবং এই যে তরুণের কথা বলছেন, তারা মিলে শতকরা ৭৫ ভাগ হচ্ছে আন্তর্জাতিকভাবে গোটা বিশ্বে দখল করে আছে পর্যটনে। তাহলে এই পর্যটনই তো আপনাকে এখানে সবচেয়ে বড় সাপোর্ট দিবে। আপনার যেহেতু পর্যটন সম্পদ রয়ে গেছে, আপনার মানব সম্পদ রয়ে গেছে। এগুলো শুধু আপনি কাজে লাগাবেন। দর্শক, আমরা কথা বলছিলাম জামিল আহমেদ স্যারের সঙ্গে। তিনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন। এজন্য তাকে আমরা অসংখ্য কৃতজ্ঞতা জানাই। জি ধন্যবাদ। স্যার। আপনারা এই ধরেন এই সময়ে অন্তত এই যে কথা বলার একটা সুযোগও দিলেন এবং একটা পরিবেশও পাওয়া গেল কথা বলার। সেই সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পাশাপাশি যে দর্শক শ্রোতা শুনছেন ধৈর্য ধরে, তাদেরকেও আমার পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ। স্যার, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শেষ সময়ে আমরা আপনার কাছে কৃতজ্ঞতা জানাই যে আপনি এই পর্যটন শিল্পের খাতকে উপরে উঠানোর জন্য বা এটাকে সমৃদ্ধ করার জন্য যে পদ্ধতিগুলোর কথা বলেছেন, যে কাজগুলো করার কথা বলেছেন, আমরা আশা করব যে সরকার এই পদক্ষেপগুলো, কাজগুলো অবশ্যই করবে। এবং আপনিও সেই সঙ্গে আমাদের পর্যটন শিল্পকে আরো সমৃদ্ধ করে তুলবেন আপনার লেখনীর মাধ্যমে, আপনার সুন্দর আইডিয়া গুলোর মাধ্যমে এবং আপনার সুন্দর চিন্তাশৈলীর মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য এবং আমাদের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ সময়কে শেয়ার করার জন্য।